দেখো আমাদের টপিক আজকে জিইউআই সিইউআই। জিইউআই হলো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, আর সিইউআই হলো কমান্ড ইউজার ইন্টারফেস। আর সিইউআই এর অপর একটা নামও আছে, বা কমান্ড লাইন ইন্টারফেস, সিইউআই বা সিএলআই বলা হয়। তো এই ক্যারেক্টার ইউজার ইন্টারফেসে সিইউআই তে কি হয়, আমরা এখানে যাবতীয় নির্দেশ কমান্ডের সাহায্যে লিখি, কিবোর্ড দিয়ে টাইপ করে। এখানে কোনো আইকন থাকে না, এখানে কোনো পিকচার থাকছে না, সবটাই কমান্ডের সাহায্যে। অর্থাৎ কমান্ড যদি আমরা জানি তবেই লিখতে পারবো। ঠিক আছে, তো এই ধরনের অপারেটিং সিস্টেম হচ্ছে, এর অপর নাম আমরা সিএলআই বলি, কমান্ড লাইন ইন্টারফেস। এর উদাহরণের মধ্যে পড়ে ইউনিক্স, এমএস ডস, যেখানে সবটাই কমান্ড দিয়ে দিয়ে কাজ হয়, কমান্ডের মাধ্যমেই কাজ হয়। আর ইউজার ইন্টারফেস ব্যবহারকারীর পক্ষে খুব জটিল, কারণ তুমি যদি কমান্ড না জানো তাহলে কাজ করতে পারছো না, মাউসের ব্যবহার নেই, এখানে শুধুমাত্র কিবোর্ড ব্যবহৃত হচ্ছে। আরেকটা হয় জিইউআই, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। বর্তমানে বেশিরভাগ যে অপারেটিং সিস্টেম তার যে ইন্টারফেসটা জিইউআই ভিত্তিক হয়, যেখানে আইকন থাকে, যেখানে মেনু থাকবে, মাউসের ব্যবহার থাকবে, আমরা ছবি দেখেও বুঝতে পারবো। তার মধ্যে উবুন্টু, উইন্ডোজ, ফেডেরা। এই উবুন্টু, ফেডেরা এরা হচ্ছে লিনাক্সের বিভিন্ন ভাগ, লিনাক্সের ভাগ। তো এখানে কি বলছে দেখো, মাউস পয়েন্টের মাধ্যমে ব্যবহারকারী কম্পিউটার যে কোনো কাজ করতে পারছে, ইন্টারফেস অনেক সরল প্রকৃতির হয়। কম্পিউটারের লার্নার বা প্রাথমিক ব্যবহারের জন্য এই জিইউআই অপারেটিং সিস্টেম খুব সুবিধাজনক, কারণ সে ছবি দেখে ক্লিক করে কাজ করতে পারছে। এটা হচ্ছে লিনাক্স অপারেটিং সিস্টেম। লিনাক্স হলো একটা ওপেন সোর্স অপারেটিং সিস্টেম, যা ইউনিক্সের কে অনুসরণ করেই বানানো হয়েছিল। 1970-র দিকে এটি&টি বেল ল্যাবরেটরিজ, যেখানে সি আবিষ্কৃত হয়েছিল, সেই এটি&টি বেল ল্যাবরেটরিজে ইউনিক্সের আবির্ভাব ঘটে। ইউনিক্স ছিল মূলত শিক্ষামূলক ও অর্থনৈতিক কাজে ব্যবহৃত লাইসেন্স ভার্সন। সেই ইউনিক্সকে অনুসরণ করে 1991-এ টরভাল লিনাক্স বলে এক ভদ্রলোক এইটা তৈরি করেন। তার পরবর্তীকালে তার নাম অনুসারে এটাকে লিনাক্স নাম দেওয়া হয়। সেই লিনাক্সেরই বিভিন্ন ভার্সন, তার মধ্যে পড়ে উবুন্টু, ফেডোরা। ঠিক আছে, কমার্শিয়াল ভার্সন হলো গিয়ে রেড হ্যাট ইত্যাদি, বিভিন্ন ভার্সন মার্কেটে পাওয়া যায়। হচ্ছে পাথ ও পাথ নেম। দেখো উইন্ডোজ আর লিনাক্সের মধ্যে একটু তফাৎ সিস্টেম আছে, কিরকম? সেটা হলো, আমরা লিনাক্সে এই স্ল্যাশটা ব্যবহার করি, ঠিক আছে? লিনাক্সে যখন আমরা স্ল্যাশ দেব তখন এই স্ল্যাশটা, ঠিক আছে? আর যখন উইন্ডোজে স্ল্যাশ দিই তখন উইন্ডোজে দিই এই স্ল্যাশটা দেওয়া হয়, ঠিক আছে? তো লিনাক্সের ক্ষেত্রে আমরা যখন কি বলি, যখন এই স্ল্যাশটাকে বলা হয় রুট, মানে তুমি যেটাকে ভাগ চিহ্ন বলো, নর্মাল ভাগ চিহ্ন, ঠিক আছে? সেটাকে আমরা ফ্রন্ট স্ল্যাশ বলছি, সেইটা হলো গিয়ে আমাদের রুট। তার আন্ডারে একটা ফোল্ডার আছে, ফোল্ডার আর ডিরেক্টরি। উইন্ডোজে আমরা যাকে ফোল্ডার বলি, লিনাক্সে তাকে ডিরেক্টরি বলি। উইন্ডোজের ক্ষেত্রে রাইট ক্লিক করে আমরা ফোল্ডার তৈরি করি, নিউ ফোল্ডার বলে, ওই ফোল্ডারটাই লিনাক্সের ক্ষেত্রে ডিরেক্টরি বলা হয়, ঠিক আছে? তো এখানে গিয়ে দেখো হোম ডিরেক্টরি বলছে, ফোল্ডার না বলে এখানে ডিরেক্টরি বলা হয়। তো স্ল্যাশটা হচ্ছে রুট, তার আন্ডারে হোম বলে। আমাদের যেমন কি হয়, ডকুমেন্টস থাকে, ডাউনলোডস থাকে, ঠিক আছে, মাই ডকুমেন্টস থাকে, সেরকম এখানে হচ্ছে হোম ডিরেক্টরি, ঠিক আছে? তারপরে ইউজার থাকে, উইন্ডোজে ইউজার্স হয়, ঠিক আছে? তার মধ্যে আবার ডাউনলোডস ফোল্ডারের মধ্যে song.mp3 বলে একটা ফাইল ডাউনলোড হয়েছে, ঠিক আছে? এখানে ডাউনলোডস এর মধ্যে। লিনাক্সে এই স্ল্যাশটাকে আমরা রুট বলি, ঠিক আছে? উইন্ডোজে বা ডসে একটি ডিরেক্টরি থেকে পরের ডিরেক্টরির মধ্যে মাঝখানে ব্যাক স্ল্যাশ থাকে, ওটাকে ব্যাক স্ল্যাশ বলি। আর এটাকে শুধু স্ল্যাশ বা কেউ কেউ ফ্রন্ট স্ল্যাশও বলে থাকে, মানে নর্মাল ভাগের চিহ্ন। এটা হচ্ছে লিনাক্সের ক্ষেত্রে। উইন্ডোজে উল্টো দিকের চিহ্নটা থাকে। এবার কথা হচ্ছে, আমরা লিনাক্সের যে প্র্যাকটিক্যালটা করব, লিনাক্সের প্র্যাকটিক্যাল করতে গেলে আমাদের লিনাক্স জায়গা দরকার। তো উইন্ডোজ কি করেছে, একটা বিশেষ ব্যবস্থা তৈরি করেছে। কি ব্যবস্থা তৈরি করেছে? WSL, যারা প্রোগ্রামার
তাদের কোনো কোনো কাজ অনেক সময় লিনাক্স প্ল্যাটফর্মে করতে হয়। উইন্ডোজে বসে আবার লিনাক্স কি করবে, তাই তোমাকে কম্পিউটারে বা তোমার ল্যাপটপটাকে ডুয়াল বুটিং রাখতে হবে, একটা উইন্ডোজ একটা লিনাক্স, অথবা কি বিভিন্ন থার্ড পার্টি সফটওয়্যার হয় যার মধ্যে লিনাক্স ইনস্টল করা যায়। বলছি এত কিছু কষ্টকর না করে উইন্ডোজ 10 এর থেকে উইন্ডোজ 10 উইন্ডোজ 11 এইগুলোতে একটা বিশেষ ব্যবস্থা রাখা হচ্ছে, WSL। WSL হচ্ছে উইন্ডোজ সাবসিস্টেম ফর লিনাক্স। উইন্ডোজের মধ্যেই তুমি লিনাক্সের কাজ করতে পারবে, এই ব্যবস্থা করে রাখা হয়েছে। তো তার জন্য তোমাকে একটুখানি ইনস্টলটা করে নিতে হবে, খুব অল্প দিয়ে 2-4টে কমান্ড ইউজ করেই করতে হয়, ঠিক আছে? তো সেটা আমি এখন বলছি না। উইন্ডোজ সাবসিস্টেম ফর লিনাক্স, আমি উইন্ডোজে বসেই লিনাক্সের সব কমান্ডগুলোই সেখানে এক্সিকিউট করতে পারবো। বিশেষ করে প্রোগ্রামারদের সুবিধার জন্য এটা করেছে উইন্ডোজ। উইন্ডোজ 10 থেকেই পাওয়া যায়, কারোর বাড়িতে যদি উইন্ডোজ 10 এর নিচের ভার্সন মানে উইন্ডোজ 7 বা 8 থাকে সেখানে হবে নাই ধরে নাও, ঠিক? তো সেই সাবসিস্টেমের আন্ডারে যাচ্ছি, গিয়ে আমরা সেটা ইনস্টল করে রেখেছি আমি আগে। তার একটা আলাদা ভিডিও আছে, যদি তোমরা দেখতে চাও তাহলে সেটা বলবে। এই উবুন্টু আমি ইনস্টল করে রেখেছি, তারপরে উইন্ডোজের মধ্যেই আমরা এখানেই এই উবুন্টুটা করতে পারবো। সমস্ত কমান্ডগুলো এখানে আসছে। এটাকে বন্ধ করে আরেকবার করছি, বা এখানে আমরা করছি, আচ্ছা ক্লিয়ার, ক্লিয়ার বললে আমার স্ক্রিনটা ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে? এখানে আমরা কমান্ড দিতে পারবো। এবার চলে আসি লিনাক্সের কিছু মৌলিক আদেশ বা কমান্ড। তো এখানে একটা প্রশ্ন জায়গায় লাগবে, এই টার্মিনাল যখন আমাদের খুলতে হয়, যখন এই টার্মিনালটা খুলতে হয় তখন কন্ট্রোল অল্টার আর-টি, কিন্তু এখানে সেটা কাজ হচ্ছে না। কারণ এখানে গিয়ে আমরা অ্যাকচুয়ালি উইন্ডোজের মধ্যে লিনাক্স আছে, আর যেটা এই যে কমান্ডের কথাটা বলা হচ্ছে এটা লিনাক্স ইনস্টল আছে সেরকম সময়ের কথা বলা হচ্ছে, পুরোপুরি লিনাক্সের ক্ষেত্রে। তো এইটা একটা প্রশ্নের জন্য আন্ডারলাইন করে রাখো, লিনাক্স কমান্ড লেখা হয় টার্মিনালে, সেই টার্মিনালটা ওপেন করতে হলে কন্ট্রোল অল্টার আর-টি। এবার হচ্ছে এলএস। এলএস কি হয়? এলএস কমান্ডের সাহায্যে আমরা ডিরেক্টরি সমস্ত ফাইল এবং ফোল্ডার অর্থাৎ ডিরেক্টরি তালিকা দেখতে পাবো। এলএস ফর লিস্ট, তালিকা দেখতে পাবো। তো উইন্ডোজের ক্ষেত্রে কি হয়, আমরা মাউস দিয়ে ফোল্ডারের মধ্যে ক্লিক করেই পুরো তালিকা চলে আসে। এখানে সেরকম ভাবে এখানে তো মাউসের ব্যবহার নেই, সবটাই কমান্ড দিয়ে, সেই কমান্ডটা হলো এলএস কমান্ড। তো আমরা যদি এখানে দেখি এলএস কমান্ড, এলএস কমান্ডের রেসপেক্টটা আমরা এইরকম বিভিন্ন রকম ফাইল ফোল্ডার আছে সেটা দেখবো। সাদা রঙগুলো হচ্ছে ফাইল, ঠিক আছে? নাম নিয়ে ভাবতে হবে না, বিভিন্ন লোকের পছন্দ অনুসারে বিভিন্ন নাম এখানে দেওয়া আছে। এলএস দিয়ে আমরা কি করছি, আমরা যে সমস্ত কারেন্ট যে ডিরেক্টরি আছে বা আমরা যেখানে বসে আছি সেখানে কত ফাইল ফোল্ডার আছে তার তালিকা দেখায়। এবার এলএস এর সাথে আবার বিভিন্ন অপশন আছে। এলএস মাইনাস এল বলে লং ফরম্যাট। লং ফরম্যাট বলতে কি, আমরা একটু করে দেখি কি বলতে চাইছে। এলএস স্পেস দিয়ে মাইনাস এল, লং ফরম্যাট। লং ফরম্যাট বলতে বোঝা চাইছে, দেখো কিরকম লেখা আছে, আমরা একটু বলি এবার এই লেখাটার মানেটা কি। দেখো কিছু কিছুর আগে লেখা আছে ডি লেখা আছে, আর কিছুর আগে ডি লেখা নেই। যেগুলোর সামনে ডি লেখা নেই দেখো সেগুলো সাদা কাগজ, তাই কি দেখা যাচ্ছে? ডি লেখা নেই মানে সাদা রঙের, মানে ওগুলো ফাইল। এবার কিছু কিছু জায়গায় RWX লেখা আছে, তাই তো? তো ব্যাপারটা কি হয়, লিনাক্সের ক্ষেত্রে তিনটে জিনিস হয়, ওনার, গ্রুপ এবং আদার্স। ওনার, গ্রুপ আর আদার্স। ওনার বলতে যে ফাইলটা তৈরি করেছে, গ্রুপ বলতে সেই ইউজারটি যে গ্রুপের আন্ডারে, মানে কিরকম ধরো অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের কেউ একজন, তো ওই ডিপার্টমেন্টে তো আরো 5-6 জন আছে, তাহলে গ্রুপ হলো অ্যাকাউন্টস। ধরো পাইথন প্রোগ্রামার, সেখানেও 10-20 জন থাকতে পারে, 2জনও থাকতে পারে, তাহলে তাদের একটা নিয়ে গ্রুপ তৈরি হয়েছে। ম্যানেজার্স গ্রুপ তৈরি হয়েছে, এরকম মার্কেটিং টিমের, সেলস টিমের, এরকম এগুলো হচ্ছে গ্রুপ টাইপের, যে ওইখানে সবার একই রকমের রোল আছে, কারোর কম বেশি করে। আর আদার্স বলতে ওইগুলোরও বাইরে, কোম্পানিতে তো ওই একই ডিপার্টমেন্ট বাইরেও লোক থাকবে, আদার্স বলতে আমরা তাকে বলছি।
এবার জিনিসটা বোঝো, এখানে তিনটে কথা লেগেছে, আর, ডব্লিউ আর এক্স। আর ফর রিড, ডব্লিউ ফর রাইট, আর এক্স ফর এক্সিকিউট। এবার যদি সংখ্যায় লিখি, তা রিড মানে 4, রাইট মানে 2, আর এক্সিকিউটের জন্য হয় 1। যদি কোনো একটা, এই যে লেখা হয়েছে, আমি যদি অক্ষর দিয়ে লিখি, তাহলে ওনারের উপরে কোনো একটা ফাইলের উপরে ওনারকে রিড, রাইট আর এক্সিকিউট পারমিশন আছে। যেহেতু ওনার, সে নিজে তৈরি করেছে, তাই তার রিড পারমিশন, রাইট পারমিশন এবং এক্সিকিউট পারমিশন আছে। এবার হলো ওই ইউজারটি যে গ্রুপের মধ্যে পড়ে, গ্রুপের সবাইকে রাইট পারমিশন দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি? দেখো, সে একটা ধরো অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে, সে একটা রুলস তৈরি করেছে যে এই রুলসটা মেনটেন করলো বা এই জিনিসগুলো যদি ফলো করো, তাহলে তোমার অ্যাকাউন্টে একটু সেফ থাকবে, হ্যাক হওয়ার সম্ভাবনা কম। যে নিজে তৈরি করেছে, তাকে, তার তো একটা অ্যাপ্রিসিয়েটের জায়গা দরকার। দুদিন পরে তো তুমি বললে, না ওটা আমি তৈরি করেছি। তাই জন্য কি হচ্ছে, রাইট পারমিশন ছেড়ে যাতে ওই ফাইলটার উপর অন্য কেউ রাইট করতে না পারে, তাই রাইট পারমিশন বাদ রাখা হয়েছে। রিড করুক সবাই, কারণ সবার জন্যই তো তৈরি করা হয়েছে। তাহলে এক্সিকিউটও করুক। তাহলে সংখ্যায় যদি বলা হয় রিড মানে 4 আর এক্সিকিউট মানে 1, তাহলে 4 + 1 মানে 5 হবে। আদার্স এর ক্ষেত্রে শুধু রিড দেওয়া হচ্ছে, যে ও রাইটটাও করতে পারবে না, এক্সিকিউটও করতে পারবে না। তাহলে আর মাইনাস মাইনাস ওটা যদি ওই লিখে করি, আর সংখ্যায় হলে শুধু 4। আর ওনারের ক্ষেত্রে তাহলে ম্যাক্সিমাম পারমিশন কত? 7। রিড, রাইট, এক্সিকিউট সবগুলোই থাকবে। তাহলে 4 2 এ রেখে, হ্যাঁ, 7 হচ্ছে। তাই আর ডব্লিউ এক্স, আর হাইফেন এক্স বলতে রিড পারমিশন দেওয়া হচ্ছে, কিন্তু রাইট দেওয়া নেই। আর তুমি চাইলে কোনো ফাইলের উপরে সব পারমিশনই দিয়ে দিতে পারো, যে আমি সবাই ওটার উপরে রিড, রাইট, এক্সিকিউট করতে পারবে। তো এই হলো এই ব্যাপারটা লং ফরম্যাটের, এই যে আর ডব্লিউ এক্স বলতে এই ব্যাপারটা বোঝানো হয়েছে। হ্যাঁ, তারপরে গিয়ে কত সাইজ আছে, কোন টাইমে করা হয়েছে, ফাইল ফোল্ডারের নাম, এইগুলো দেখানো হয়েছে লং ফরম্যাট। স্ল্যাশ এলএস মানে সে বলে অল ফাইল, সমস্ত হিডেন ফাইলও দেখিয়ে যায়। প্রচুর ফাইল থাকে যেগুলো হিডেন রাখা হয়, যেগুলো বাই ভুলবশত ডিলিট করে ফেললে সমস্যায় পড়ে যাবে, তাই এগুলো ডিলিট, হিডেন করে রাখা থাকে। তো সেগুলোও তালিকা যদি দেখতে হয়, তাহলে -A করতে হবে। এলএস মানে সার্ভারের রিভার্স অর্ডার, অ্যালফাবেটিক্যালি রিভার্স অর্ডার, মানে ডিসেন্ডিং, জেড দিয়ে নামগুলো আগে আসবে, তারপর সবার শেষে এ দিয়ে নাম আসবে, উল্টো অর্ডার, নেমের রিভার্স অর্ডার। এরকম ভাবে বিভিন্ন অপশন এখানে আছে। শুধুমাত্র ডিরেক্টরি গুলো দেখতে চাই, ফাইল দেখবো না, সেক্ষেত্রে -D। পিডব্লিউডি, প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি। এখানে লেখা আছে কারেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি, কিন্তু এর ফুল ফর্মটা হলো প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি। পি ফর প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি, তুমি কোন ফোল্ডারে আছো সেটাকে আমরা প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি বলি। পি ফর প্রেজেন্ট। হ্যাঁ, তো পিডব্লিউডি বললে যে ইউজার যখন তুমি ইনস্টল করেছো, তখন একটা ইউজারের নাম দিতে হয়েছে, সেই নামটা এখানে দেখাচ্ছে। তো এখানে তুমি যেমন দিতে পারো, আচ্ছা এলএস -D দিলে ডিরেক্টরি গুলো দেখাবে। দেখানো না, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, পিডব্লিউ হলে প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি দেখাবে। আচ্ছা চলো দেখে নিই আমরা। পিডব্লিউডি প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি মানে হোমের মধ্যে এই অবজিৎ নামের ইউজার করা হয়েছে, তাই এখানে সেটা দেখাচ্ছে। আচ্ছা, আমরা একটু স্ক্রিনটাকে ক্লিয়ার করে নিচ্ছি। ক্লিয়ার বললে স্ক্রিনটা ক্লিয়ার হয়ে গেল, পাবো এই কমান্ড পরে। সিডি চেঞ্জ ডিরেক্টরি, আমরা কি হয় উইন্ডোজে একটা ফোল্ডার থেকে আরেকটা ফোল্ডারে যেতে গেলে মাউস দিয়ে ক্লিক করে করি, মাউস দিয়ে ক্লিক করে করে আমরা ফোল্ডার পাল্টে দিতে পারি, তাই তো? এখানে সেটা পাল্টাতে হলে সিডি স্পেস দিয়ে যে ফোল্ডারের মধ্যে যেতে চাই। আচ্ছা দেখো, আমরা এখন কোথায় আছি?
আমরা এলএস করে দেখে নিই যে কি কি আছে, এরকম কিছু আছে। আর পিডব্লিউডি বলে দেখে নিতে চাইছি যে আমরা কোন ডিরেক্টরির মধ্যে আছি। এখানে আছি আমরা, এবার এখানে দাঁড়িয়ে সিডি বলে এখানকার মধ্যে আমরা এক কাজ করি, এই কম্পিউটারটার মধ্যে যাচ্ছি, ট্যাব দিলে, ট্যাব প্রেস করলে ওই শব্দ দিয়ে বাকি যেগুলো আছে সেগুলো দেখিয়ে দেবে, অটোমেটিক বাকিটা নিয়ে দিচ্ছে। তাহলে কম্পিউটারের মধ্যে আছি। আচ্ছা এখানে গিয়ে এলএস করো, এর মধ্যে আবার দেখো অ্যাপ্লিকেশন আছে, সায়েন্স আছে। চলো আমরা সিডি করে সায়েন্স বলছি। একটা জিনিস খেয়াল করবে, কি খেয়াল করবে বলছি, দেখো তো এই জায়গাটায় কেমন যেন পাল্টে যাচ্ছে না, একটু হলুদ কালি নিয়ে দেখো তো। প্রথমবার কি এখানে এই ডলারের পরে মানে এই তিলটা ডলারের মাঝখানে এখানে কিছু ছিল? ডলার বলতে বোঝায় নিজের হোম ডিরেক্টরি, আর এই সরি তিল বলতে, আর এই ডলারের পরে ডলারটা তোমার কমান্ড প্রম্পট, যার পরে আমরা কমান্ডগুলো লিখবো। হ্যাঁ, এবার দেখো এই টিল্ডের পরে চলে এসছে কম্পিউটার, তারপরে সায়েন্স, মানে আমরা কম্পিউটার ফোল্ডারের মধ্যে ঢুকেছি, দেন সায়েন্স ফোল্ডারের মধ্যে ঢুকেছি, সেটা বোঝাতে পারি। আচ্ছা এখানে গিয়ে আমরা আবার একটা কমান্ড দিচ্ছি এলএস, এলএস বলে আবার দেখো এ বি সি এই সমস্ত আছে। আমরা সিডি বলে যদি বলি, তাহলে এই ডিরেক্টরির মধ্যে ঢুকলাম, দেখতে পাচ্ছ এই জায়গাটায় পাল্টাচ্ছে। এবার এই ডিরেক্টরিতে যদি বেরিয়ে আসতে চাই আমরা, তাহলে সিডি স্পেস ডট ডট, মানে একটা ডিরেক্টরি থেকে বাইরে বেরিয়ে আসতে পারবো। দেখো বাদ দিয়ে গেল, মানে এর থেকে বাইরে বেরিয়ে এসছি। আচ্ছা আপ অ্যারো দিলে তুমি প্রিভিয়াস কমান্ড গুলো পাবে, নতুন করে না টাইপ করে আপ অ্যারো দিলে প্রিভিয়াস কমান্ড পাচ্ছি। দেখো সায়েন্স বাদ চলে গেল, বুঝতে পারছি। চলো আমি আবার ঢুকছি সায়েন্সের মধ্যে, সিডি বলে আবার ঢুকছি এর মধ্যে। আমি চাইছি একবারে হোমে ব্যাক করতে, ওই একটা একটা করে এর থেকে বেরিয়ে আসবো, সায়েন্স থেকে বেরিয়ে আসবো, কম্পিউটার থেকে বেরিয়ে আসবো, ওই তিনবার সিডি ডট ডট না লিখে আমি একবারে আমার হোম ডিরেক্টরিতে ব্যাক করছি, ঠিক আছে। দেখো এখানে কি বলা আছে, সিডি স্ল্যাশ যদি তুমি দিতে তাহলে এখানে রুট ডিরেক্টরিতে চলে আসতে পারত, একেবারে রুট ডিরেক্টরিতে চলে আসতে, ঠিক আছে। আর কি এই যে হোম ডিরেক্টরি, ইউজারের হোম ডিরেক্টরি, মানে যে হোম ডিরেক্টরি মানে কি, ও স্ল্যাশ হোম ছিল ওই জায়গায় চলে আসতে পারবে একবারে, সিডি স্পেস দিয়ে টিল সিম্বল। তাই দেখো এই একটা একটা করে আমাদের আসতে হবে না, এখানে দেখবে কোন জায়গাটায় চলে আসবো, আমরা এই জায়গাটায় চলে আসবো ডিরেক্ট, এই জায়গাটা, এই জায়গাটায় চলে আসবো, এই জায়গাটা পেয়ে যাবো। তো চলে আসছি, দেখি চলে আসলো। এই যে মাঝের যে পথটা কম্পিউটার সায়েন্সে, এই এক এক করে বেরোনোর দরকার নেই, আমি একবারে চলে আসতে পারছি। আবার বলি, চলো আমরা কি করছি, সিডি বলে কম্পিউটার করব, সিডি বলে কম্পিউটার, সিডি বলে সায়েন্স, সিডি বলে এখান থেকে বেরিয়ে ওই জায়গায় আসতে হলে আমাকে একবার করে সিডি ডট ডট করতে হবে। দেখো সিডি ডট ডট, সিডি স্পেস ডট ডট, সিডি স্পেস ডট ডট, কবার দিতে হলো তাহলে? তিনবার দিতে হলো। সেই ব্যাপারটা আমরা একবারে করতে পেরেছিলাম এইটা দিয়ে, এটাকেই বলা হচ্ছে হোম ডিরেক্টরিতে ব্যাক করতে পারবে। তো সিডি ডট ডট দিয়ে তো প্যারেন্ট ডিরেক্টরিতে গেলাম, মানে কারেন্ট থেকে আগের ডিরেক্টরি প্যারেন্ট ডিরেক্টরিতে চলে যেতে পারলাম। এবার কথা হচ্ছে আমরা প্রতি মুহূর্তেই পিডব্লিউডি দিয়ে দেখে নিতে পারবো প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি কোথায় ছিল, দেখে নিতে পারতাম। যদি আমরা কোনো একটা ফাইলকে কপি করতে চাই তাহলে সিপি, কপি করা। তো বল কপি করা বলতে কিরকম বলছি, দেখো আমি আবার এক এক করে ঢুকছি,
আমি এখান থেকে একটা ফাইল কপি করব। ফাইল হলো সাদা কালারের গুলো। দেখো এই সায়েন্সের মধ্যে কি কি ফোল্ডার ছিল, এ ছিল, এবি ছিল, এই যে এই লাইনটাই দেখো তো, এই যখন এখানে আমরা এলএস করেছিলাম তাহলে এখানে কি ছিল, এ, এবি, এবিসি আর এবিসিডি ছিল সায়েন্সের মধ্যে, আর তো কিছু ছিল না। তো আমরা কপি করতে চাইছি, ধরো এই P1 আর P2 দুটোকে কপি করে নিয়ে যেতে চাইছি। প্রয়োজনে আগে একবার দেখে আসি ওখানে গিয়ে যে এরকম নামে কেউ আছে কিনা। আবার করছি, আমরা সিডি বলছি, করে বলছি কি কম্পিউটার, সিডি বলে বলছি সায়েন্স, দেখে নাও এলএস করে এখানে কি কি আছে, এইগুলোই আছে। P1 P2 বলে কিছু নেই, তাহলে আমরা এটা কপি করে নিয়ে আসবো কিভাবে, আমরা সিডি বলে হোম ডিরেক্টরিতে চলে আসলাম, এটা বললে হোম ডিরেক্টরি চলে আসবে। এলএস করে দেখে নাও এখানে কি কি আছে, এই এখান থেকে P1 আর P2 কে আমি কপি করে নিয়ে যাব। তাহলে সিপি, সিপি মানে কপি হবে, কে কে, P1 আর P2 কে কোথায় কপি করব, স্ল্যাশ হোম স্ল্যাশ অভিজিৎ স্ল্যাশ কম্পিউটার স্ল্যাশ সায়েন্স, এই জায়গায় কপি করে নিয়ে যাব। সিপি বলে ফাইলগুলোর নাম দিচ্ছি। যদি তাহলে এইটা করি, তাহলে এই লোকেশনে P1 আর P2 দুটো ফাইল চলে যাবে। এর বুঝবো কি করে, আমরা সিডি করে জায়গাটায় যাব, সিডি করে কম্পিউটারে গেলাম, সিডি করে সায়েন্সে যাচ্ছি, গিয়ে এবার এলএস করে দেখব। দেখো তো P1 আর P2 আগেরবার ছিল না, এবার চলে এসছে, তার মানে কপি হয়েছে। সিপি কম্পিউটার আবার বিভিন্ন অপশন থাকে, এগুলো আছে, তার ভিতরের কন্টেন্ট সহ যদি সম্পূর্ণ কপি করতে হয় তাহলে -R, যদি কোনো একটা ডিরেক্টরিকে কপি করছো তার মধ্যে ফাইল আছে তখন দিয়ে সিপি -R দিয়ে। আরে ওয়াইল্ড কার্ড ক্যারেক্টার একটু পরে আমরা পাবো, অ্যাকচুয়ালি ওয়াইল্ড কার্ড ক্যারেক্টার ক্ষেত্রে দুটো হয়, একটু পরে পাবো, সেটা পরে আসছি। প্রথমে যে ক্যাট, ক্যাট দিয়ে দুটো কাজ হয়, ফাইল তৈরি করা যায়, আবার ফাইলের মধ্যে কি বিষয়বস্তু আছে সেটা দেখা যায়। এই যে P1 P2 এগুলো করা হয়েছে হচ্ছে ফাইল, এই ফাইলগুলো তৈরি করতে হয় ক্যাট দিয়ে। তো কিভাবে করি আমরা, প্রথমে এই যে ক্যাটটা লেখা হয়েছে এইটা হচ্ছে কি ফাইলের বিষয়বস্তু দেখিয়েছে, বিষয়বস্তু ওর মধ্যে কি লেখা আছে সেটা। আরেকটা হয় ক্যাটের পরে গ্রেটার দ্যান সিম্বল থাকে, সেটা দিয়ে ফাইল তৈরি হয়। ফাইল তৈরি করে কন্টেন্ট লেখার জন্য তৈরি হবে, ওর মধ্যে কন্টেন্ট লিখতে পারবো, তখন এই গ্রেটার দ্যান চিহ্ন থাকবে। দেখছি আমরা, তো প্রথমে আমরা ক্লিয়ার করে নিই। আচ্ছা, এখান থেকে সিডি দিয়ে আমরা হোম ডিরেক্টরিতে চলে আসছি, ক্লিয়ার করছি, দেন এলএস করছি, করে দেখে নিচ্ছি কি কি ফাইল আছে। ধর আমরা সানডে বলে একটা ফাইল তৈরি করব, তাহলে ক্যাট সানডে বলে, সানডে নেমে নেই, ঠিক আছে, তাহলে ক্যাট গ্রেটার দেন দেবো সানডে ডট টিএক্সটি, তাহলে এই নামে একটা ফাইল তৈরি হবে। এবং সেই ফাইলের মধ্যে কন্টেন্ট দিচ্ছি, কন্টেন্ট কি লিখছি, টুডে ইজ সানডে, সানডে ইজ ফান্ডে। লেখা হয়ে গেছে, এর কন্ট্রোল জেড দিতে হয়, কন্ট্রোল জেড দিলে ওটা সেভ হয়ে যাবে, ঠিক আছে। এবার চলো আমরা এলএস দিচ্ছি, দেখছি এখানে সানডে ডট টিএক্সটি বলে ফাইল তৈরি হয়ে গেছে, এই জায়গায় সানডে ডট টিএক্সটি তৈরি হয়ে গেছে। এবার আমরা ধরো ক্লিয়ার লিখছি, ধরো লিখছি ক্লিয়ার, এই ক্লিয়ার লিখলাম, এখন কি দেখতে পাচ্ছি সানডের মধ্যে কি লেখা ছিল, তাহলে আমরা জানতে চাইছি যে সানডের মধ্যে কি ছিল। তো ক্যাট সানডে ডট টিএক্সটি কন্টেন্ট দেখিয়ে দিল,
ফাইল তৈরি করলে ফাইলের মধ্যে কন্টেন্ট কি আছে সেটা দেখো। ফাইল তৈরি করতে গেলে ক্যাটের উপরে একটা গ্রেটার দ্যান সিম্বল দিতে হবে। সব পদ্ধতি লেখা আছে। যেখানে লেখা হচ্ছে কন্টেন্ট লেখা হয়ে গেলে ফাইলটি সেভ করে টার্মিনাল প্রম্পটে ফিরে আসার জন্য কন্ট্রোল জেড প্রেস করতে হবে। ফাইলের কন্টেন্টকে অন্য ফাইলের সঙ্গে জুড়ে দেওয়ার জন্য আছে। অনেকগুলো ফাইলের কন্টেন্ট জুড়ে নতুন ফাইল তৈরি করা যায়, মার্চ করা যায়। এগুলো আমার লাগবে না আমাদের। আমরা হচ্ছে এমভি। এমভি হলো মুভ করে। একবার সিপি করছিলাম, কপি করছিল। কপি করা মানে সোর্সেও থাকবে, ডেস্টিনেশনে একটা ভার্সন চলে যাবে। কিন্তু যদি এমভি বলি তাহলে সেখানে আর থাকবে না, এই জায়গা থেকে সরে শুধু ডেস্টিনেশনে থাকবে। এই তফাৎ কপি আর এমবির মধ্যে। আমরা যদি দেখতে চাই এইখানে যদি এলএস করি তাহলে দেখো এখানেও কিন্তু P1 P2 রয়ে গেছে। একবার কপি করেছিলাম কিন্তু এখানেও রয়ে গেছে। আচ্ছা এবার আমরা এমবি করবো এই sunday.txt কে, দেখবো আর এখানে থাকবে না। আচ্ছা আমাদের এটা শিওর যে ওই কম্পিউটার অ্যান্ড সায়েন্সের মধ্যে P1 P2 এগুলো ছিল, ওই ফাইলগুলো গেছে, এবি এবিসি এবিসিডি এগুলো ছিল, কিন্তু সানডে তো ওখানে ছিল না। আর কি চেক করে আসার দরকার আছে? দরকার নেই, আমরা জানি। তাহলে আমরা করছি এমভি, মুভ করছি তাকে sunday.txt কে, মানে এই মুভ করা মানে এখানে আর থাকবে না। আমরা কোথায় মুভ করব? প্রথমে হোমে যাব, হোমের পরে ওবিজিতে যাব, তার মধ্যে গিয়ে কম্পিউটারে যাব, তার মধ্যে সায়েন্সে যাব, এই জায়গাটায় মুভ করব। হ্যাঁ, তো এলএস করে দেখো এখানে আর সানডেকে দেখা যাচ্ছে। এই যে জায়গাটা সানডে ছিল সচিনের পরে, তো এই জায়গাটা আর সানডে নেই, তাহলে এখানে নেই। এবার দেখবো কি আমরা ওই পার্টিকুলার ফোল্ডারতে গিয়ে দেখবো ওখানে সানডে হলো কিনা। তাহলে আমরা মুভ করবো কিভাবে? সিডি কম্পিউটার সায়েন্স, এরকম একবারে যেতে পারি। এখানে গেলাম, এখানে এলএস করি, দেখো এখানে sunday.txt চলে এসছে। তাহলে কপি করলে দু জায়গায় থাকে, মুভ করলে এক জায়গায়, শুধু ডেস্টিনেশনে থাকবে। এমবি হলো। রিনেম করা, এমবি দিয়ে আমরা রিনেম করতে পারি ওল্ড নেম। হ্যাঁ দেখো ওল্ড নেমটাকে নিউ নেম দিয়ে, সানডে নামটা ছিল, সানডে নামটাকে পাল্টে আমরা মনডে করতে চাইছি, আমরা এই জায়গাটাই আছি। তাহলে এমভি sunday.txt এটাকে আমরা করছি monday.txt। দেখি এলএস করে, দেখো সানডেটা পাল্টে মনডে হয়ে গেছে। তাহলে এমভি দিয়ে মুভও যেমন হয়, রিনেমও হয়। রিনেম করার কমান্ডটি হলো এমভি। বুঝতে পারছি? একই রকম ডিরেক্টরির নামও পাল্টানো যায়, এমভি বলে ওল্ড নেম নিউ নেম। আরএম কমান্ড, কোনো ফাইলকে ডিরেক্টরি থেকে রিমুভ করে দেওয়া যায়, আরএম মানে রিমুভ করে দেওয়ার জন্য আরএম। তাহলে আমরা এখানে ইয়েকে মনডেকে রিমুভ করে, আচ্ছা P1 কে রিমুভ করে দিই, মনডে আছে থাক, আরএম বলে P1 বলছি। এলএস করো, P1 কি আছে? নেই। আরএম করে P2 করছি, তাহলে P2 থাকবে না। এলএস করো, এবার ঠিক আছে। আচ্ছা কথা হচ্ছে এই রিমুভ করলো, কোনো কনফার্মেশন চাইলো না। মোবাইলে জেনারেলি কোনো একটা কিছু ডিলিট করতে গেলে তোমার কাছে বলে না যে আর ইউ শিওর, এখানে তুমি চাইলে না ডিলিটই করে দিবে। কিন্তু আমি যেরকম একটা কনফার্মেশন চাওয়ার ব্যবস্থা করতে চাই, ঠিক আছে, তো চলো আবার mkdir দিয়ে ডিরেক্টরি তৈরি করে, mkdir P1 P2 ডিরেক্টরি হচ্ছে, আমি অন্য কোনো নাম দিচ্ছি, এ না দিয়ে বি দিয়ে দিচ্ছি, কারণ এ তো আছে এটা, আমি বি দিয়ে দিচ্ছি, B1 mkdir মানে মেক ডিরেক্টরি বোঝায়। এলএস করো, দেখো B1 বলে ডিরেক্টরি তৈরি হয়েছে। ডিরেক্টরি তৈরি হয়েছে। আচ্ছা ফাইল তৈরি করতে হলে তোমরা
ক্যাট দিয়ে তৈরি করতে পারবো। আচ্ছা, তো আমরা এই B1, আচ্ছা এক কাজ করি, আমরা এখানে ক্যাট বলে যেটা দেন দিয়ে দিচ্ছি স্যাটারডে ডট টিএক্সটি করছি, তার মধ্যে এটা লেখা হলো, কন্ট্রোল জেড করে বেরিয়ে আসছি, এলএস করছি, আমরা দেখতে পাচ্ছি আমরা এই স্যালাডটাকে ডিলিট করতে চাইছি। ঠিক আছে, তাহলে rm -i বলে স্যালাড করছি। এবার দেখো তোমার কাছে রিমুভ রেগুলার ফাইল, এবার তোমার কাছে একটা কনফার্মেশন চাইছে। তাহলে শুধু rm বললে তোমাকে জিজ্ঞাসা করলো না, ডিলিট করে দিল, কিন্তু সাথে যদি -i দিই তাহলে তোমার কাছে একটা কনফার্মেশন চাইবে, তুমি ইয়েস বা নো দুটো লিখতে পারো। আমরা যদি নো বলি, নো বলে এলএস করে দেখো, এখনো রয়ে গেছে। আচ্ছা, আমরা যদি এইটা দেওয়ার পরে এবার বলছি ইয়েস বলি, আই বলি, এবার দেখো তো আর আছে কিনা। তাহলে আমরা এই -i এই অপশনটা দিতে হবে। mkdir দিয়ে ডিরেক্টরি তৈরি করতে পারি, স্পেস দিলে একাধিক যেগুলো দাম দেবে, মানে কি হচ্ছে তুমি একসাথে অনেকগুলো করতে চাইছো, সিঙ্গেল সিল mkdir মাই পিক্স বলে তৈরি করতে পারো। ঠিক আছে, আর একসাথে অনেকগুলো নামও তুমি দিতে পারো, স্পেস দিলেই ওই ওই নামের তৈরি হয়ে যাবে একসাথে। rmdir বলে ডিরেক্টলি রিমুভ হয়। আমরা এখানে কি করেছি, ক্লিয়ার বলে একটুখানি ক্লিয়ার বলে স্ক্রিন ক্লিয়ার হয়ে গেল, এলএস বলো, এই জায়গায় আমি চাইছি B1টাকে ডিলিট করতে, rmdir বলে B1, দেখো তো এলএস করে B1 আছে নেই, তাহলে শুধু rm বললে ফাইল, আর rmdir বললে রিমুভ ডিরেক্টরি। তাহলে হু কমান্ডের সাহায্যে আমরা লাস্ট বুটিং এরর পেতে পারি, কিন্তু মনে হয় না এই জায়গাটায় হু কমান্ডটা কাজ করবে। ডিরেক্ট যেখানে লিনাক্স ইনস্টল থাকবে সেখানে হু কমান্ড কাজ করে, এটা তুমি অবজেকশন পাবে। হ্যাঁ, আমরা এখানে যেটা পাবো সেটা হু এম আই, কোন নাম দিয়ে লগ ইন করা আছে সেটা আমরা পেতে পারি, হু এম আইটা। তো দেখি হু কাজ করে কিনা, হু এম আইটা পাবো, হু মনে হয় না কাজ করবে। আচ্ছা, আমরা এক কাজ করছি, সিডি হোম ডিরেক্টরিতেই চলে আসলাম, হু কাজ করবে না। আচ্ছা, হু এম আই এইটা বললে কি নামে লগ ইন করা আছে সেটা দেখিয়ে দেবে, ইউজার নেম, কোন ইউজার নাম দিয়ে লগ ইন করা আছে সেটা হু এম আই বললে, ঠিক আছে, কোন ইউজার নেম দিয়ে তুমি লগ ইন করেছো। আচ্ছা, ওয়াইল্ড কার্ড ক্যারেক্টার, ওয়াইল্ড কার্ড ক্যারেক্টার দুটো হয়, সেটা হলো স্টার ও কোশ্চেন মার্ক। কি হয়, স্টার বলতে বোঝায় এক বা একাধিক ক্যারেক্টার, শূন্য থাকতে পারে না, শূন্য এক বা একাধিক ক্যারেক্টার, আর তোমার এই কোশ্চেন মার্ক বলতে বোঝায় একটা ক্যারেক্টার। মানে কিরকম ভাবো, এখানে আমি একটুখানি ক্লিয়ার করে নিচ্ছি, আবার এলএস করে তালিকা দেখো, আমি চাইছি যাদের নামের সেকেন্ড অক্ষরে ই আছে তাদের তালিকা দেখতে। তাহলে এলএস, প্রথম অক্ষরটা কি আমি জানি না, তাই কোশ্চেন মার্ক, সেকেন্ডে ই আছে, তারপরে লেটার থাকতেও পারে নাও থাকতে পারে, তাই স্টার। ঠিক আছে, তাহলে প্রথমটা কি জানি না, সেকেন্ডেরটা ই, তারপরে লেটার থাকতেও পারে নাও থাকতে পারে, তাই স্টার। এরা আছে, ঠিক আছে। তো এইটা হচ্ছে গিয়ে সিস্টেম ওয়াইল্ড কার্ড। এই দুটো চলে এসে এবার দেখো ব্যাপারটা কিরকম হচ্ছে, আমরা কি ওটা কি দেখাচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি। মেসিতে গেলে গিয়ে এলএস করো, এই মেসির মধ্যে এই নামে ফাইল আছে তাই দেখাচ্ছে। ঠিক আছে, এই যে
অনুভব এলে ফাইল সাদা করে লেখা আছে আমাদের ফাইল, ওটাই দেখাচ্ছে, আর নেমের মধ্যে কিছু নেই। তো স্টার আর কোশ্চেন মার্ক বুঝেছি। আমাদের ক্ষেত্রে কোশ্চেন মার্ক মানে আমাদের এক অক্ষর কোনটা আছে কোনটা নেই জানার জন্য একটা অক্ষর, যদি বলে 3 নম্বর লেটারে এটা আছে, তাহলে 2টো কোশ্চেন মার্ক দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, যেখানে লেটারে ধরো আমি দেখছি, চলো একটু দেখাচ্ছি। ধরো এখানে সিডি ডট ডট করে আগের ধাপে চলে এলাম, এখানে এলএস করো। আচ্ছা, আমরা চাইছি নামের শেষে আই আছে, নামের শেষে আই আছে, তুমি দেখো কে কে, ডিআই, এইটা মেসি, নামের শেষে আই এতগুলোর বছরের শেষে আছে। হ্যাঁ, তাহলে শুরু কি আছে এই না স্টার, তারপরে আই কি হচ্ছে এলএস করব, তালিকা দেখব, শুরুতে কি আছে যাই না, কিন্তু শেষে আই আছে, আই দিয়ে শেষ, এরপর আর কিছু নেই, ঠিক আছে। এরকম দেখো, ঠিক আছে। ও আরো একটা ছিল মনে হয় 11, 11 একটা ছিল। হ্যাঁ, এইগুলো তালিকা, এই ডিআই এর মধ্যে এগুলো আছে, এই মেসির মধ্যে এই 2টো ফাইল আছে, সেই জন্য এই যে কথা কমের মধ্যে বি3 আছে, ডি এর মধ্যে এমএমএস আছে, সেই হিসাবে তালিকা আমাদের দেখিয়ে দিল। তাহলে এটা হচ্ছে কি ওয়াইল্ড কার্ড ক্যারেক্টার, শুরুতে কি আছে যাই না, কিন্তু আই দিয়ে শেষ, তাই স্টার আই, এ দিয়ে শুরু, পরে কি আছে যাই না, তাহলে এ স্টার, এলএস এ স্টার, মানে এ দিয়ে শুরু, তারপরে কি আছে আমি যাই না, সেক্ষেত্রে আরো কিছু কমান্ড তোমার এখানে আছে। টাচ দিয়ে আমরা এমটি ফাইল তৈরি করি, আমরা যখন ফাইল তৈরি করছিলাম ক্যাট দিয়ে, তার মধ্যে কন্টেন্ট লেখা যাবে, আর টাচ বলে যদি ফাইল তৈরি করি তার মধ্যে কোনো কন্টেন্ট থাকবে না, কন্টিনিউয়াস তুমি ব্ল্যাঙ্ক ফাইল তৈরি করতে পারো, এমটি ফাইল, ঠিক আছে। টাচ দিয়ে এমটি ফাইল তৈরি করা হয়। তো ওই প্রশ্নটার দরকার লাগে যে এর মধ্যে কোনটি এমটি ফাইল তৈরি করবে, টাচ কমান্ড। আর ক্যাট দিয়ে করলে ফাইলের কন্টেন্ট সহই ফাইল তৈরি হবে। ক্লিয়ার দিলে তো স্ক্রিন ক্লিয়ার করছে না, বারবার করে ইউজ করছিলাম। হ্যাঁ, ইউনেম দিয়ে ওয়েস্ট ইনফরমেশন, ই কোড, ডাব্লিউসি দিয়ে কোন একটা ফাইলের ওয়ার্ড, লাইন, এগুলো লাইন, ওয়ার্ড আর ক্যারেক্টার কাউন্ট করা যায়। আমরা যদি করি ক্লিয়ার কমান্ড দিলাম, এখানে দেখো একটুখানি যাচ্ছি, সিডি কম্পিউটার, তার মধ্যে ছিল সায়েন্স, এখানে চলে যাও এলএস, ঠিক আছে, মন্ডে ছিল তাই তো, তাহলে আমরা ডব্লিউসি করছি, ওয়ার্ড কাউন্ট করবো মন্ডে, মন্ডের মধ্যে লেখা ছিল না, মন্ডে অ্যাকচুয়ালি এটা তো লেখা ছিল সানডে ফান্ডে, হ্যাঁ, তো এটা লেখা ছিল, তারপরে তো রিনেম করে মন্ডে করেছি। হ্যাঁ, তাহলে একটা লাইন ছিল, হ্যাঁ, 6টা ওয়ার্ড ছিল, 25টা ক্যারেক্টার ছিল। লাইন, ওয়ার্ড, ক্যারেক্টার, লাইন, ওয়ার্ড আর ক্যারেক্টার সংখ্যা 25টা, ঠিক আছে, ডব্লিউসি দিয়ে। ওকে।